This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলে যেতে হলে জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলি। উনি আবার লন্ডন গেছে, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে গেলেন। ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরেজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরেজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরেজিতে তর্জমা করে দিত, কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন। আর আজ অব্দি আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে, আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করার। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে, আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরাঘ হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। ভর্তি ভর্তি পেট্রোল আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরাঘ হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। এসপির পদে বসে থাকা দিদির দলদাস, দিদির চটিচাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে। আর রাজীব কুমার, আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছেন, তাকেও পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সময় এসে গেছে, আপনাকেও জেলে যেতে হবে। আপনাকেও জবাব চাই, কেন পেট্রোলের জারিকেন নিয়ে সেদিন এই জিহাদিরা গেল? আর কি বলছে, একটা হিন্দুকেও থাকতে দেব না, কেটে সাফ করে দেব। মুখে কি অকথ্য ভাষা, ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে। আরে তুই ভুলে গেছিস, মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে, তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম, তোমাদের পূর্বপুরুষ। তোমরাও রামের বংশধর, তোমরা কোনো বিদেশ থেকে আসো। আমরা তো চেয়েছিলাম ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে, রাম জন্মভূমি, রাম নবমী শান্তিপূর্ণ ভাবে হবে। তবে আমরা বিজেপির সরকার গঠন হতে দিন। এখন মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করতে দিচ্ছে না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে যোগী বাবা আছে, গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে, উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রামনবমীর মিছিল হয়, তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, নাহলে শরবত দিয়ে খাওয়ায়। অপেক্ষা করুন 26 অব্দি, 26-এও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন। রামনবমীর মিছিল আপনারা করবেন, আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের। সেই ব্যবস্থা হবে, চিন্তা নেই। আর এইরকম দাঙ্গাকারী যারা আছে, তাদের বাড়িতে সেই সময় বুলডোজার চলবে। একটা দাঙ্গা করলে, একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পড়ে, 5টা বাড়িতে বুলডোজার চলবে। সেই দায়িত্ব, সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে। তাই আমাদেরকে লড়াই জারি রাখতে হবে। আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে, এই আটকে দিয়েছে বলে ভাবতেন না আমরা লড়াই শেষ করে দেবো। আজকে সাময়িক ভাবে হয়তো এখানে লড়াই শেষ হতে পারে। 11 তারিখ
আমরা তো 2 মিনিট এটাকে ভাঙতে পারতাম। ব্যারাকপুরে আমরা ভেঙে দিয়েছিলাম, আধা ঘন্টাও টাইম লাগেনি, পুলিশ লাঠি চার্জ করেছিল। আজকে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো, যখন সময় আসবে, আরো সময় আসবে, চিন্তা নেই। সবে তো ওয়ার্ম আপ হচ্ছে, ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। যদি ভাঙতে হয় কলকাতার নবান্নতে গিয়ে নবান্নের সামনের ব্যারিকেডটা ভাঙবো, ওদের মজা আলাদা, অনেক ওই ব্যারিকেড ভাঙার মজা আলাদা। তাই পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন। কালকে আপনারা ওসি না আইসি কি আছে মোথাবাড়ি থানায় আমি জানি না, সে হিন্দুদেরকে নাকি ধমকি দিয়েছে, বাড়ি থেকে বেরোলে নাকি গুলি করে দেবে। আজকে একজনকে অ্যারেস্ট করেছে, আজকে একজন সাটিয়ার, কি সাটিয়ার তাকে অ্যারেস্ট করেছে, মিঠুন সাটিয়ারকে অ্যারেস্ট করেছে। সে তার দোষ কি? সে বলেছে আজকে এই পোড়া নোংরা গুলো কেন পরিষ্কার করছেন, আমাদের নেতা আসবে বলে তার সামনে থেকে সরানোর জন্য। শুধু এই অপরাধ, এটা ফ্রিডম অফ স্পিচ না? এইটুকু বলার ক্ষমতা নেই একজন সাধারণ মানুষের, একজন নাগরিকের? মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করলো, অভয়াকে আপনি মেরেছেন, মুখ্যমন্ত্রীর মুখের উপরে বললো, আঙুল তুলে দেখে এলো রাজা তোর কাপড় নেই, রাজা উলঙ্গ। মুখ্যমন্ত্রী তাও হাসছে, নিজের ব্যান্ডেজ পরা ছবি দেখাচ্ছে, ব্যান্ডেজ পরা ছবি। ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি, কিন্তু আপনি মহিলা, আপনি মায়ের বয়সী আমার প্রায়, আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করতে চাই না, কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায়, আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে। ওই ব্যান্ডেজ খুললে পরে মানুষ অভিনয় করতে পারে, সেই অভিনয় সামনে আমরা সবাই ফিকে হয়ে পড়ি। আমরা সরাসরি দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিলেন। একটু আগেই মোথাবাড়ি যাওয়ার পথে প্রত্যেকটা ধাপে ধাপে পুলিশের বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। প্রথমে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়, সেটা ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা, পরে বাঁশের ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই বসে পড়েন সুকান্ত মজুমদার। সভাপতিকে অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। 163 করেছে আটকানোর জন্যই। আমাদের গোপাল সাহা, চিন্ময় বর্মন এবং সভাপতি অজয় গাঙ্গুলি প্রথম দিনই গেছিলেন, আটকেছেন। 163 করাই হয়েছে বিজেপিকে আটকানোর জন্য। সাঁইতিয়াতো করেছিল, আমি ওই 5টা ওয়ার্ড বাদ দিয়ে পাশের ওয়ার্ডে গিয়ে করেছি। তো 163 আছে, ওই অজুহাতেই করেছেন। কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ, বিধায়ক, নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ। হিন্দুদের উপর অত্যাচার হলে সিপিএমকে পাবেন না, ইনসাফ যাত্রা হবে না। আর কংগ্রেস তৃণমূল তো মুসলিম লীগের বি টিম, মুসলিম লীগ যা, তৃণমূল আর কংগ্রেস তা। ফের ট্রেন দুর্ঘটনা, ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। ছবি দেখাচ্ছি আমরা, লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি কামরা। ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, ঠিক কি ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা কিছু জানিয়েছেন কিনা, হতাহতের বিষয়ে কোনো খবর আছে কিনা, ডিটেইল নেব রক্তিমের কাছ থেকে। রক্তিম, যেটা মালগুড়ি স্টেশন, অর্থাৎ মালগুড়ি স্টেশনটি হচ্ছে ঠিক কটকের আগে, যেখানে 3টি কামরা লাইনচ্যুত হয় এবং তারপরে কিন্তু রীতিমতো ট্রেনটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ওই মালগুড়ি স্টেশনের ঠিক আগেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি এবং যাত্রীদের মধ্যে রীতিমতন উত্তেজনা তৈরি হয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎই মাঝের একটি কামরার চাকাটি লাইন থেকে লাইনচ্যুত হয় এবং তারপর পরপর আরো 2টি কামরা লাইনচ্যুত হওয়ার পরে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে রেলের পক্ষ থেকে, কর্তৃপক্ষ পৌঁছে গেছে এবং সেটা আবার শুরু করা যায় কিনা, সেই কখন শুরু হবে তার অপেক্ষায় রয়েছেন রেল যাত্রীরা। নজর থাকবে রক্তিম। কুলতলির দিকে নজর রাখতে হচ্ছে, ফের সেখানে লোকালয়ে বাঘ। বাঘের খোঁজে বনকর্মীরা, আনা হয়েছে জাল, লোহার খাঁচা। বাঘের পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক, সরাসরি চলে যাব সৌভিকের কাছে। সৌভিক,
দেখো, এটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকা কুলতুরি দেউলবাড়ি গ্রাম, এবং আমি তোমাকে প্রথমেই যেটা দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। আমি আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে বলবো যে লাস্ট যে লোকেশন, অর্থাৎ বাঘের পায়ের যে লাস্ট ছাপ, সেটা কিন্তু এখানেই দেখা গেছে, এবং সেটা দেখেই কিন্তু মূলত বনকর্মী যারা এখানে এসছেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসছেন, তারা কিন্তু শেষ যে লোকেশন বাঘের এটাই দেখতে পেয়েছে। গতকাল রাত্রিবেলা এই বাঘটি ঢুকে পড়ে। সাধারণ এখানকার এলাকাবাসীদের যেটা বক্তব্য, একজন নদীতে জাল ফেলতে গিয়ে সেই বাঘ দেখতে পায় এবং তারপরে গ্রামে খবর দিলে তড়িঘড়ি প্রশাসনের লোকজন এখানে আসে এবং গ্রামের মানুষদের কিন্তু সাবধান করা হয়েছে এই বাঘের থেকে, এবং তারা যাতে বাইরে না বেরায়। এখানে বেশ কিছু স্থানীয় মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে আমি একবার কথা বলে নেব। এই যে বাঘ এই গতকালকে কটার সময় এখানে ঢোকে? রাত 9টার দিকে। রাত 9টার দিকে। কি কোন জায়গায় লাস্ট লোকেশন দেখতে পাওয়া? লাস্ট আমাদের এই দেউলবাড়ি মসজিদের কাছে। এখানে রাত 2টোর সময় এসে এখানে উঠেছে, এখান থেকে আর দেখা যায়নি কোন দিকে। এখন কোথায় রয়েছে কিছু বোঝা যাচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আছে এখনো, ওরা ফের দেখবে। একটু রোদ পড়েছে প্রচুর, আসবে ফের আবার দেখাশোনা করবে। কতটা আতঙ্কে? বিশাল আতঙ্কে আছে আমরা। আচ্ছা, এই মাঝে মধ্যেই তো এরকম? হ্যাঁ, মাঝে মাঝে এরকম ফিরে আসে, আবার প্রত্যেক বছর একবার। আজকের যখন এই ঘটনা আপনারা জানতে পারলেন, বাড়িতে কি লোকজন সবাই কি বাড়িতে চুপচাপ রয়েছে? মানে কেউ বাইরে বেরোতে বারণ করছে ফরেস্ট ডিপার্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বেরোতে বারণ করছে, এবং আমাদের মসজিদে মাইবি আমরা এলাউন করে দিলু যে বাঘ ধান জমি থেকে আমাদের এলাকায় ঢুকে পড়েছে, ক্ষতি হতে পারে, যে যার সব বাড়িতে বার হবে না, যে যার বাড়িতে থাকুক। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে, এবং বাঘের যে পজিশন, সেই লাস্ট পজিশন কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ আমি যেখানটায় রয়েছি এইখানেই বাঘের পায়ের ছাপ যেহেতু পাওয়া গেছে, দেউলবাড়ি গ্রাম, এখানেই কিন্তু একটি পুকুরের পাড়ে তার যে লাস্ট লোকেশন, সেই লোকেশনটা দেখা গেছে, এবং তারপরে কোন দিকে গেছে সেটা পরিষ্কার নয়। যখন ধীরে ধীরে ভাটা হবে, ভাটার পরে যখন নদীর যে পাড় যখন ভেসে উঠবে, সেইখানে বাঘের পায়ের ছাপ আবার দেখা গেলে কিন্তু বনকর্মীরা বুঝতে পারবে যে বাঘের যে কোথায় রাখো।